হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন চাঁপাইনবাবগঞ্জের একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। এই ছবিটি মূলত বাবুলের। বাবুল মূলত বিজিবির পাশে একটি কাস্তে হাতে দাঁড়িয়েছিলেন। তবে এই ছবিটি মূলত কে তুলেছিলেন সেই কারিগরকে আমরা খুঁজে বের করেছি। শুধু সেই ভাইরাল হয়েছে, কিন্তু সেই সাংবাদিকের নাম কেউ কখনোই নেয় না। ইতিমধ্যেই শুধু না, এর আগেও আমরা দেখেছি সাংবাদিকরা মাঠে ঘাটে অনেকভাবেই কাজ করে, কিন্তু তাদের নাম কেউ বলে না। আজকে আমি সীমান্ত এলাকায় এসে সেই সাংবাদিককে খুঁজে বের করেছি। কেন তিনি এই ছবি তুললেন, কিভাবে এই ছবি ভাইরাল হলো, তার কাছে জানবো বিস্তারিত। তিনি মূলত ৭১ টেলিভিশনে কাজ করেন। আমরা তার কাছে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনি একটা ছবি তুলেছেন, সে ফুটেজটা আমরা দেখেছি এবং আপনার টেলিভিশনেও প্রচার হয়েছে, আমরা দেখেছি। একটি কাস্তে হাতে কৃষক বসে আছেন। এই ছবিটি বা এই ভিডিও আপনার মাথায় কিভাবে প্ল্যান আসলো, কিভাবে এই ছবি আপনি তুললেন, একটু যদি গল্প শুনুন আমাদের। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আমার ছোট ভাই সাংবাদিক সোহানের কাছে, যে আমরা সাংবাদিকরা কিন্তু কখনোই আমরা কিন্তু ক্যামেরার সামনে আসতে পারি না। ইভেন আমাদের সাথে যে ক্যামেরা পার্সন থাকে তারা আরও আমাদের সেই সুযোগটা তাদেরকে আমরা করে দিতে পারি না। আজকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। তো আসলে সীমান্ত কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু সবার স্বার্থ জড়িত। তো এই ক্ষেত্রে কিন্তু একজন দরিদ্র কৃষক কিন্তু সেটা বুঝতে পারছে, একজন শিক্ষিত লোক কিন্তু আমরা সেখানে পাইনি। বিজিবি আমাদের সামনে বারবার তাকে বলছে যে আপনারা চলে যান, আপনারা সরে যান, গুলি আসবে, অথচ সে বিজিবির পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে কিন্তু বন্দুক ছিল না, কিন্তু সে কাস্তে দিয়ে কিন্তু সে মানে বারবার ইন্ডিয়ার দিকে মানে তুলছে এবং নামাচ্ছে। এটি মূলত আমার কাছে যেটি মনে হয়েছে, আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি, এটি আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ বাঁচানোর একটা প্রতিচ্ছবি। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিকে, এ দেশের মানুষের মাতৃভূমিকে রক্ষার জন্য যে একটা মানুষ এইভাবে বসে থাকতে পারে, সেখানে কিন্তু আর কাউকে দেখা যাচ্ছিল না। আপনি যে ফুটেজ নিয়েছেন বা ছবি তুলেছেন, আপনার অনুভূতি কেমন ছিল তখন, এবং ওই সীমান্ত এলাকাটা আসলে কি ধরনের বিএসএফ কার্যক্রম করে, আপনার কাছে একটু জানতে চাইব। আসলে ওই জায়গাটা হচ্ছে অরক্ষিত, সেখানে ১২০০ গজ যে জায়গা সেটা কিন্তু কাঁটাতারে বেড়া নাই, এবং এই বেড়াটা তারা এগিয়ে দিতে চাচ্ছে। এখানে কিন্তু সেই কৃষক বুঝতে পারছে যে আমার বাংলার জমি কমে যাবে, কারণ কাঁটাতারে বেড়া এগিয়ে দিলে পারে সেখান থেকে কিন্তু তাদের বাংলাদেশিদের উপর নির্যাতন করাটা সহজ হয়ে যাবে, এবং সেখান থেকে সহজে গুলি করে ওই বাংলাদেশিকে তারা গুম করার একটা সুযোগ পাবে, যার কারণে কিন্তু ওই কৃষকের মাথায় আসছে। আর আমার কর্তব্য হচ্ছে সেই কৃষককে তুলে ধরা, কারণ তার মধ্যে দেশপ্রেম দেখেছি আমরা, তার মধ্যে ভারত যে অন্যায় করছে, অত্যাচার করার চেষ্টা করছে, তার চোখে মুখে আমি সেটা দেখেছি। এবং আরেকটি বিষয় আপনি সোহান আপনাকে জানাই, যে বিজিবি কিন্তু তাকে বারবার উঠানোর চেষ্টা করেছে। আপনি দেখবেন আমার ওই ভিডিও 40 সেকেন্ডের ভিডিওতে প্রথম দিকে কিন্তু তাকে আমরা দেখাতে পেরেছি, পরে তার কিন্তু একটা বসার জায়গা ছিল, কিন্তু তাকে আর থাকতে দেওয়া হয়নি, কারণ নিরাপত্তার সাথে তাকে জোর করে সরিয়ে নেওয়া হয়েছে। সে আসলে আপনার কাছে মনে হয় কি মনে করেছিল যে একটি কাস্তে দিয়ে কি আর বিএসএফকে ঘায়েল করা সম্ভব? না, তার একটা দেশপ্রেম এখানে প্রকাশ পেয়েছে। আরেকটি বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, যে বিজিবি সেখানে অবস্থান করার সময় যদি বিএসএফ তারা হামলা করে, তাহলে তারা অন্তত গুলি খেয়ে হলেও সে বিজিবির পাশে সে দাঁড়াতে পারবে, এবং দেশের জন্য সে তার ওই অস্ত্রটাই হচ্ছে মারাত্মক অস্ত্র, এবং তার মতো একজন খেটে খাওয়া মানুষকে দেখে কিন্তু বিএসএফ কিন্তু সহজেই আগানোর সাহস পাবে না। এই কারণেই সে কিন্তু বারবার কাস্তেটা উপরে করেছে এবং নামিয়েছে, উপরে করেছে এবং নামিয়েছে, এবং সে দেখাতে চেয়েছে যে আমরা বাংলাদেশিরা, আমরা 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে প্রস্তুত নই। এবং ওখানে সেই শুধু নয়, আরও আমরা কিন্তু আশেপাশে আরও কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, সবার মধ্যে একটাই বক্তব্য, যে এমনিতেই তারা কিন্তু একটা কাঁচা রাস্তা নির্মাণ করেছে অবৈধভাবে 6 মাস আগে, যেটি কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্মাণ করা হয়েছে। এই ছবিটা আপনি তুললেন, এই ছবিটা ভাইরাল হবে কিংবা এটা যে এত ছাড়া পড়বে আপনার কি জানা ছিল? না, আসলে আমার মাথায় কিন্তু এটা আসেনি কখনোই। হ্যাঁ, মানে কেউ যে এটা স্টিল ছবি বানিয়ে এটা মানে হবে, আমি যখন ছবিটা দেখেছি তখন আমার মেমোরিতে আসে যে আমি এই ধরনের ছবি 3টা ক্লিপ নিয়েছিলাম, একটা লং, একটা মিড, একটা ক্লোজ। তারপরে আমার কিন্তু মাথায় আসছে যে আসলেই তো, কিন্তু আমি কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে সে একজন দেশপ্রেমিক চাষি বা খেটে খাওয়া মানুষ, আমাকে তাকে তুলে ধরতে হবে। এইখান থেকে কিন্তু আমার মানে তাকে মানে উপস্থাপনা করা, এর বেশি কিছু না। কিন্তু সে ভাইরাল হয়েছে, আমার এলাকার লোক একজন দেশপ্রেমিক হিসাবে সে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার কাছে গর্বের।
আচ্ছা, আরেকটি বিষয়, ওইখানে মূলত অনেক মানুষ ভিড় করছিলেন, তো এই মানুষ ভিড় করার কারণে মূলত আশেপাশে অনেক ফসল নষ্ট হয়েছে। তা আপনি এলাকাবাসীকে কি বলবেন যে ওইখানে না যাওয়াই ভালো? মানুষের মানে ফসল নষ্ট হওয়া মানে তো আমার দেশের ক্ষতি হয়, অবশ্যই। কারণ ওই ফসল থেকে তো আমাদের অর্থনীতির চাকা আরো দুর্বার হয়। সোহান, আপনি একদম ঠিক বলেছেন, আসলে এটা আমাদেরই সম্পদ, হ্যাঁ, অতএব রক্ষা করতে হবে আমাদেরই। কিন্তু ওই মুহূর্তে কিন্তু সবার মধ্যে ওই ফসল নিয়ে চিন্তা ছিল না। আমি কৃষকদের বক্তব্য নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আমার ফসল নষ্ট হয়ে যাক, কিন্তু আগে দেশ। হ্যাঁ, তো যা হোক, আমাদের এই বিষয়টাও দেখতে হবে, তাদের ফসল হানি যেটা হয়েছে সেটা আমাদের দেখতে হবে। ওখানে বেশ কিছু ফসল, বিশেষ করে সরিষা এবং গম, ওই যেখানে বিজিবিরা অবস্থান করছিল, ওই গমের পুরো 15 কাঠা জায়গা, সেই জায়গাটা পুরোটাই গম নষ্ট হয়ে গেছে। সেই কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমার মনে হয় যে সরকারি উদ্যোগে তাকে একটা প্রণোদনা দেওয়া উচিত বলে আমি মনে করি। আর সেখানকার কৃষকদের যে ক্ষতি হয়েছে, তারা কিন্তু ক্ষতি স্বীকার করেই কিন্তু তারা মাঠে নেমেছে। এটা কিন্তু আমার কাছে ভালো আচ্ছা, লেগেছে। আরেকটি বিষয়, জেলা পর্যায়ে যে সাংবাদিকরা মূলত কাজ করে, এদেরকে আমরা বিভিন্ন টেলিভিশনে দেখতে পাই না। এক্ষেত্রে আপনার মতামত কি, যে আসলে আমরা বাইরে থেকে কাজ করছি, আপনি কাজ করছেন, আপনি দেখেন সাংবাদিকতা করলে কিন্তু আপনি সারা দিন কাজ করেন, অনেক সময় দেখা যায় যে আপনি খাবার খাচ্ছেন বিকাল 4টায় 5টায়, অথচ সেভাবে কিন্তু আমাদের ফ্রেশ প্রচার হয় না। তো টেলিভিশন মালিকদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, আপনি একজন সাংবাদিক হিসেবে? না, অবশ্যই একজন জেলা পর্যায়ে যে সাংবাদিকরা কাজ করে, তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে, তাদের কিন্তু মাঠে ঘাটে দৌড়াতে হয়। এই আমি কিন্তু সেই দিন কিন্তু দুপুরে খাবার খেতে পারিনি। শুধু আমি না, এরকম আমার সাথে যারা 4-5টা টেলিভিশনের সাংবাদিক গেছিলো, তারা কেউই কিন্তু দুপুরে খাবার খেতে পারিনি। এরকম প্রায় ঘটে। তবে আমার মনে হয় যে আসলে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা যদি ঢাকা থেকে যে হাউসগুলো রয়েছে, জেলা পর্যায়ে যদি একজন করে ক্যামেরা পার্সন নিয়োগ দেয়, তাহলে অন্তত পক্ষে আমাদের কাজের ইটা কমবে। কারণ আমরাকে সব তুলে ধরতে হয়। হ্যাঁ, আদালতের নিউজ তুলে ধরতে হয়, সীমান্তের নিউজ তুলে ধরতে হয়, শিক্ষার নিউজ তুলে ধরতে হয়, প্রত্যেকটা সাইড আমাদের কভার করতে হয়। যার কারণে কিন্তু আমরা যদি একজন ক্যামেরা পার্সন পাই, তাহলে হয়তো আমাদের এই ক্ষেত্রে সুযোগটা তৈরি হবে। এবং আমি চাইবো যে দ্রুতই জেলা পর্যায়ে ক্যামেরা পার্সনগুলো দেওয়া হোক, এবং টেলিভিশন মালিকরা যদি এই বিষয়টা ভেবে দেখে, তাহলে আমাদের কাজে গতি যেমন বাড়বে, ছবির কোয়ালিটি ভালো হবে, একইভাবে আমরাও সে সুযোগ থেকে বঞ্চিত হব না। আপনি একাধিক বছর ধরে সাংবাদিকতা করছেন, নতুন যদি কেউ সাংবাদিক হতে চায়, তার কি করণীয়? আমি মনে করি যে আমরা আস্তে আস্তে বয়স্ক হয়ে যাচ্ছি। আমি 71-এর জন্মলগ্ন থেকেই আছি। আমি চাইবো যে নতুনরা এখানে এই স্থানগুলো দখল করবে এবং আমাদের থেকে আরও ভালো কাজ করবে। আমি তাদেরকে অবশ্যই স্বাগত জানাবো যে তারা কাজের সাথে যুক্ত হোক। তবে আমার একটা তাদের প্রতি অনুরোধ থাকবে যে তারা সাংবাদিকতাটা শিখুক এবং সিনিয়রদের সাথে থেকে তারা কাজগুলো শিখুক এবং কাজ করুক। হ্যাঁ, সাংবাদিকতা শিখতে হলে কিন্তু তাকে সাংবাদিকতা করতে হবে, হ্যাঁ, এবং তাকে জানতে হবে। এই কাজটার মধ্যে যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে মানে মনোনিবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত হবে না। তবে আমি চাইবো যে নতুনরা এগিয়ে আসুক, নতুনরা কাজ শিখুক, আমাদের থেকে আরও ভালো কাজ করুক, তারা মানে দেশকে এগিয়ে নিয়ে যাক, দেশের কথা বলুক। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন, যে আপনি যখন ছবিটা তুলেন, ওই কৃষক মূলত কোন অবস্থায় বসেছিলেন? আমরা শুধু ভিডিওতে দেখেছি, আপনার কাছে একটু সরাসরি দেখতে চাই। এবং হচ্ছে যে বিজিবি কোন পজিশন নিয়েছিলেন? না, বিজেপি তো সে একদম মানে ফায়ারিং, যে কোনো মুহূর্তে ফায়ারিং করা যেতে পারে এই অবস্থায় তারা একদম রেডি ছিলেন, সতর্ক অবস্থায়। মৃত্যু ঝুঁকি তো অবশ্যই ছিল। যদি কোনো কারণে গোলাগুলি হতো, তাহলে ওই বিজিবি মারা যেত এবং সাথে ওই কৃষকও মারা যেত, এবং কৃষক তার পিছনে একদম মানে বাংলার মানুষ যেভাবে বসে একদম হাঁটু গেড়ে বসেছিল, এবং সে কাস্তেটা এভাবে এই মানে অনবরত সে মানে দেখানোর চেষ্টা করছে বিএসএফকে যে আমরা রেডি আছি। আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি সোহান, যে যখন বিএসএফরা ওই সামনে যাচ্ছে, তখন কিন্তু মানে বিজিবির মতো সেও অ্যালার্ট, তাকেও আমি অ্যালার্ট দেখেছি। তো আমাকে আসলে খুব ভালো লেগেছে, কিন্তু আমি জানি না কি কারণে ভাইরাল হয়েছে। আমি কিন্তু আমার উদ্দেশ্য ছিল তাকে আমার দেশপ্রেমের কারণে তাকে তুলে ধরা দরকার। যখন ছবিটা ভাইরাল হলো, তখন আপনার কি মনে হয়েছিল? নিঃসন্দেহে ভালো লেগেছে, কিন্তু আমি নিজেও জানতাম না যে এই ছবিটা থেকে কিন্তু সে ভাইরাল হয়েছে। আমি জানতাম না। আমি আপনার কাছে শুনেছি, সময় টেলিভিশনের জাহাঙ্গীর আছে, তিনি আমাকে বললেন যে রোকন ভাই, আপনি যে ভিডিওটা করেছেন ওখানে কিন্তু এই ছবিটা আছে। ওই ফুটেজ আপনি আমাকে দিয়েছিলেন, এবং অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সোহান, এবং একটা ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকবেন, শুভকামনা। তো ধন্যবাদ দর্শক, এতক্ষণ ভাইরাল সাংবাদিক বলবো না, কারণ সাংবাদিকরা মূলত জেলা পর্যায়ে ভাইরাল হতে পারেন না। তবে তিনি যে কাজ করেছেন, তার যে হাতের গতি, এটি মূলত ভাইরাল হয়েছে। শুধু এই ব্যক্তি নয়,
এরকম সাংবাদিকদের হাত ধরে হাজার হাজার মানুষের কপাল পরিবর্তন হয়, কিন্তু জেলা পর্যায়ে সাংবাদিকদের কপাল পরিবর্তন হয় না। তো ধন্যবাদ দর্শক, আমরা আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।